ফারুকী কিভাবে উপদেষ্টা হয়? বললাম যে এমন একটি বাংলাদেশ আমরা করব যেটা দেশের কোনো একটা প্রান্ত থেকে যদি একটা দাবি তোলা হয়, সেই দাবিটা যদি যৌক্তিক হয়, যৌক্তিক কোনো দাবি হয়, তাহলে সেটা সাথে সাথে সরকার মেনে নেবে। ফারুকী এবং আসিফ নজরুল আইন উপদেষ্টা, যেহেতু উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি একজন টিচার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কিছু কথা বলার জন্য আসলাম, সেটা হচ্ছে যে আমাদের 24শে জুলাই, অর্থাৎ জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের এই আন্দোলনকে, জুলাইয়ের এই আপনার স্বাধীনতাকে যারা লালন করে, তারাই কি আমাদেরকে পরিচালনা করতেছে, নাকি যারা 16 বছর আমাদেরকে লোহার খাঁচায় বন্দি করে রাখছিল এবং অদৃশ্য লাগামগুলো আমাদের মুখে লাগিয়ে রেখেছিল, তারা এখনো আমাদেরকে পরিচালনা করতেছে? প্রিয় দর্শক, আজকে কথা ছিল যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই 24-এর এই আন্দোলনকে, 24-এর গণ উত্থানকে তারা বিভিন্নভাবে পালন করবে। আসলে জানি না কতটুকু কি হয়েছে। আমি অনেক জায়গায় দেখলাম আবার আমাদের স্বৈরাচারে যে বিভিন্ন ফটোগ্রাফিগুলো ছিল, এগুলোকে মুছে ফেলা হচ্ছে। জানি না কে বা কারা মুছে ফেলতেছে। পরিশেষে শিক্ষার্থীরা, আমাদের ছাত্র জনতা পুনরায় আবারও ওইরকম স্বৈরাচারের ছবি আর্ট করে ফেলে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে একটা আবেদন করা হয়েছে, কয়েকটা দাবি তোলা হয়েছে। তার মধ্যে ফারুকী এবং স্বৈরাচারের এবং যারা ইতিপূর্বে স্বৈরাচারের দালালি করছে তাদের পদত্যাগের বিষয়ে। আমি প্রথমেই বলছিলাম যে ফারুকী কিভাবে উপদেষ্টা হয় বলেন? মানে কোন যুক্তিতে ফারুকীর মতো মানুষ, নির্লজ্জ মানুষ, বেহায়া একটা মানুষ, যে নিজের বউরে অন্য এক বেটার কাছে ঠেলে দেয়, সে কিভাবে উপদেষ্টা হতে পারে? এটা কিভাবে সম্ভব? আমরা মাদ্রাসার ছাত্র মিলে, স্কুলের ছাত্র মিলে, দেশের বিভিন্ন স্তরের মানুষ মিলে আমরা দেশটাকে স্বাধীন করলাম। আমরা সেই লোহার জাল থেকে অনেকদিন পর লোহার খাঁচা থেকে বাইরে হলাম। সেই মুহূর্তে এখন এসে দেখি ফারুকীর মতো মানুষ উপদেষ্টা হয়। আমরা জানি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা চাইছিলাম যে এমন একটি বাংলাদেশ আমরা করব যেটা দেশের কোনো একটা প্রান্ত থেকে যদি একটা দাবি তোলা হয়, সেই দাবিটা যদি যৌক্তিক হয়, যৌক্তিক কোনো দাবি হয়, তাহলে সেটা সাথে সাথে সরকার মেনে নেবে। আমরা এরকম বাংলাদেশ চাইছিলাম, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না ভাই। আমরা প্রথমে হচ্ছে চুপপুরা পদত্যাগ চেয়ে বসলাম, পারলাম না। পরবর্তী থেকে ফারুকী উপদেষ্টা হলো, সাথে সাথে তারপরেই শুরু হয়ে গেল আন্দোলন, কিন্তু না, কোনোভাবে সম্ভব হলো না। আবারও পুনরায় আজ থেকে গণজাগরণ উঠছে। ফারুকী এবং আসিফ নজরুল আইন উপদেষ্টা, যেহেতু উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি একজন টিচার, উনি এই 24-এর গণ উত্থানকে সমর্থন করে উনি আইন উপদেষ্টা হয়েছে। তো উনি একজন সম্মানী ব্যক্তি, উনি ওনার সুসম্মানে ওনার জায়গা থেকে উনি চলে যাক, সুসম্মানে। কারণ মার্ডার কেসের আসামি যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, তারা কিভাবে 5-6 দিনের মধ্যে জামিন পায়, এটা আমার বুঝে আসে না। এখনো নিরপরাধ মানুষগুলো অনেকগুলো বিডিআর জেলে আছে, এদের বিরুদ্ধে এদের পক্ষে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতেছে না। অথচ সে দাবি করে সে নাকি অনেক ব্যস্ত, সে আইন কি যেন নিয়োগ দেওয়ার সময় পায়নি, তার হাতে অনেক কাজ, মানে বহু কাজের কোনো শেষ নাই। আরে মিয়া, আপনার সব কাজ বাদ দিতে হবে। কাজ বাদ দিয়ে আগে বিডিআরগুলোরে বাইরে করে ফেলে না কেন? এখনো যারা আলেম জেলে আছে, নিঃশর্তভাবে জেল খাটতেছে, তাদেরকে বার করেন না কেন? আপনি কি কাজ করেন? সারাদিন কোন কাজ করি। আরে ভাই, কাজ করা আপনাকে এত কাজ কইছে কি? আপনি 24-এর এই স্পিরিটকে যদি লালন করে থাকেন, এই 24-এর স্পিরিটকে যদি লালন করে থাকেন আপনার ভিতরে, তাহলে আপনি দ্রুত এই নিরপরাধ মানুষ এবং বিডিআর যারা আছে তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করেন, এবং যারা দেশের আনাচে কানাচে স্বৈরাচারের প্রেতাত্মা আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করেন না কেন? কয়েকদিন পর পর একজনের জামিন দিতেছেন, তারা ভারতে চলে যাচ্ছে। আপনি জানেন গত 15 বছরে আমাদের অনেক ভাইকে ইফতারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইফতারের সময় যে মাত্র 5 মিনিট বাকি ইফতার করতে দেওয়া হয়নি,
জেলখানার ভিতরে এক গ্লাস পানি খাইতে দেওয়া হয়নি? আপনি দেখছেন রফিকুল ইসলাম মাদানিকে ডান্ডা বেরি পেরে হচ্ছে আদালতে তোলা হয়েছে কেন? সে কি পালায় যাইতো? সে কি ওখান থেকে ছুটে পালায় যাইতো? আসিফ নজরুল সাহেব, আমার ভিডিও যদি আপনার কাছে যায় তাহলে আপনি এটা অবশ্যই জবাব দিবেন। সে কি পালায় যাইতো? না, পালায় যাইতো না। কিন্তু আজকে যাদেরকে আদালতে তুলতেছেন, কিভাবে তুলতেছেন একবার দেখছেন কি? জামাই আদর করে তুলতেছেন আদালতে কেন? আর গত 15 বছরে কি হয়েছে জানেন? গত 15 বছর আপনি দেখছেনই, আমার ভাই, আমার বোন, আমার মা, দেশের যে কোনো সব প্রান্ত থেকে কত আমার ভাই জীবন দিছে, কত আমার মা তার হাজবেন্ডকে স্বামী কাছে পায়নি শুধুমাত্র এই স্বৈরাচারের কারণে। আমি 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, পরিপূর্ণভাবে কখনোই স্বাধীন হয়নি। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে 1971 সালে আমাদের দেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে। আমরা 1971 সালে স্বাধীন করে আমরা সুতার জাল থেকে মুক্তি হয়ে আমরা লোহার জালে আটকা পড়ছি। আজ পর্যন্ত এই কথাটা কেউ বলল না। আমরা যে এতদিন সুতার জাল কেটে সুতার জাল থেকে মুক্তি পেয়ে আমরা যে লোহার জালে বন্দী হয়ে গেছিলাম, এখন পর্যন্ত এই কথাটা আমার কেউ বুঝলো না। বাস্তব কথা ভাই এটাই। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এটাকে আমি ছোট করে দেখতেছি না। অবশ্যই আমরা স্বাধীনতা অর্জন করছি, কিন্তু ভাই পরিপূর্ণ স্বাধীনতা কখনোই অর্জন করতে পারিনি। 1971 সালে আমরা কখনোই পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি। পরিপূর্ণ আমরা স্বাধীনতা অর্জন করছি 2024 সালে। কিন্তু এই স্বাধীনতা অর্জন করে আমাদের লাভ কি হলো? আমাদের 24-এর যে স্পিরিট, এই স্পিরিটকে তো কেউ লালন করতেছে না। এই স্পিরিটকে নিয়ে যারা কাজ করবে তাদেরকে বসানো উচিত উপদেষ্টার পদে, তাদেরকে বসানো উচিত বিভিন্ন মন্ত্রণালয়ের পদে। কিন্তু কাদেরকে বসা হয়েছে? যারা ভারতের দালালি করে, যারা ভিতরে ভিতরে স্বৈরাচারের যারা অপরাধী আছে তাদেরকে মুক্তি করে দেয়। এটা তো আমরা চাইনি ভাই কখনো। এটাই কি আমরা চাইছিলাম? এই বাংলাদেশে আমরা চাইছি? বলার মতো কোনো ভাষা নাই। কিভাবে বুঝাবো মানুষকে? এই সহজ সরল কথাগুলো মানুষ বোঝে না। একটা কথা মনে রাখবেন, যখন একটা মানুষের মাথায় যদি সামান্য পরিমাণ জ্ঞান বুদ্ধি থাকে, সেও বুঝবে আওয়ামী লীগ যখন কারো পক্ষ নিবে তখন বুঝতে হবে সেই দলটাই বাতিল, সেই দলটাই বাতিল। যেমন এখন আওয়ামী লীগ পক্ষ নিছে সাতপন্থীদের। তারা বিভিন্নভাবে বুঝাতে যাচ্ছে যে তাবলীগ, সাতপন্থী বাদে আরেকটা যে গ্রুপ আছে জুবাইরপন্থী, এই গ্রুপটা হেফাজতের আওতায় চলে গেছে। আবার কখনো বলতে যাচ্ছে যে জামাত শিবিরের আওতায় চলে গেছে। তার মানে আওয়ামী লীগ সাদের পক্ষ নিয়ে, সাদ সাহেবের অনুসারী যারা আছে তাদের পক্ষ নিয়ে ঘোলা জলে মাছ শিকার করতে চাচ্ছে। বিন্দু পরিমাণ মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ যার পক্ষ নিবে সে বাতিল, কারণ আওয়ামী লীগ সবার পক্ষ নিবে না। এই 15 বছর মানুষকে কিভাবে হয়রানি করছে দেখেননি? অনেকে এখন বলবে, আমার ভিডিওতে এসে বলবে যে এই 2-4 মাসে কি, আরে ভাই 2-4 মাসে কি হয়েছে? অনেকেই বলবে এই 2-4 মাসে ঘর বাড়ি আগুন দিছে। কোনো মানুষ এই রাজনৈতিক কারণ ব্যতীত ঘর বাড়ি যদি কারো আগুন দিয়ে থাকে কিংবা কারো ঘর বাড়ি যদি ভাঙে দিয়ে থাকে, যদি রাজনৈতিক দ্বন্দ্ব থাকে তাহলে অবশ্যই ভাঙে দিবে না কেন? গত 15 বছর আমার বাড়ির পাশে যে আছে সে যদি আমাকে জ্বালায়, তাহলে যখন আমি স্বাধীন হব তখন আমি তাকে জ্বালাবো না কেন? আমি কেন তার প্রতিশোধ দিব না? ভাই কিছু প্রতিশোধ না নিজে নাইলে শান্তি পাওয়া যায় না, বুঝছেন? যাক, আর কিছু বলবো না। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।